দমকলের ৫ ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় ভাসান থেকে বিআরপি বস্তির আগুন নিয়ন্ত্রণে। গাবতলীর মোল্লা বস্তিতে ভস্মীভূত কয়েকশো ঘর, দোকানপাট। দুদকের অর্থ পাচার মামলায় তারেক রহমান ও গিয়াসউদ্দিন মামুন খালাস, প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চের আদেশ। ত্বকী হত্যার এক যুগেও শেষ হয়নি বিচার কাজ, পতিত সরকারের বাধা দানের অভিযোগ পরিবারের। তদন্ত চলমান রয়েছে বলছে র্যাব। এবং এবার বাংলাদেশের অবৈধ নাগরিকদেরও ফেরত পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের, জানানো হয়নি প্রক্রিয়া ও সময়সূচি। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় রাজধানীর ভাসান থেকে বিআরপি বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা তালহা জুবাইর বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ঘটনার আধা ঘণ্টা পরে ১১টা৩৫ এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। তবে প্রাথমিকভাবে আগুনের ক্ষয়ক্ষতি ও সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। ফায়ার সার্ভিসের ১.৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর গাবতলীর মোল্লা বস্তির আগুন। তবে তার আগেই পুড়ে ছাই হয়েছে বস্তির কয়েকশো ঘর ও দোকানপাট। পুড়ে গেছে একটি পরিবহন কোম্পানির ২টি বাস। সবকিছু হারিয়ে পাগল প্রায় বস্তির সাধারণ মানুষ। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। আমার মা কাছে নিয়ে আমি কোন রকম বের হয়েছি ভাই, কেন্দ্রে তারা কিচ্ছু নাই। আমার ভাই কিভাবে আগুন লাগে ভাই, ঘুম থেকে ওইটা দেখি হঠাৎ করে আমার পাশের ঘরের পাশে টিন মিন সব আগুন ভাই। আমি তারপর আমার মাকে দিয়ে কোন রকম আমি কোলে করে নিয়ে বেরোছি। বুধবার রাত ৩টা আগুনের উত্তাপে ঘুম ভাঙে রাজধানী গাবতলীর মোল্লা বস্তির বাসিন্দাদের। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। 999-এ পুলিশে টেলিফোন দিছি, ওনারা আবার খবর দিছে। আমি তারপরে পরেও আমি 4 জায়গা ব্রিগেডের মানে ফায়ার ব্রিগেডে টেলিফোন করছি এবং সেখানে একটা রেসপন্ড করছে, আর 3টা আমি রেসপন্ড পাইনি। এবং এই জন্য যে এটা সবসময় যেন ওপেন থাকে। এই সময় প্রাণ বাঁচাতে দিক বিদিক ছোটাছুটি করতে থাকে অসহায় বস্তিবাসী। পানি দেয় না, আগে পানি দিলে এত ক্ষতি হইতো না। এই বার্ষিকালে পানি দেয় না। স্থানীয়রা জানান, বস্তির পাশেই টায়ার, মোটর পার্টস ও কেমিক্যালের দোকান ছিল। পুড়ে গেছে সেখানকার সব মালামালও। এটা কেমিক্যালের ফোম স্যার, পরে ফায়ার সার্ভিসের 8টি ইউনিটে প্রায় 1.5 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি জানাতে পারেনি ফায়ার কর্তৃপক্ষ। 36 মিনিটে আগুন আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। এখনো আমাদের ড্যাম্পিং ডাউন চলছে, ভিতরে কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন টিনের নিচে এখনো ছোট ছোট আগুন আছে, ফ্লেম আছে। টিন সরিয়ে সরিয়ে আমরা কাজ করতেছি। কাজ করতে আমাদের সময় লাগবে। আর এখনো পর্যন্ত আমরা আহত বা নিহতের কোনো মেসেজ পাই নাই। আমাদের কাজ চলছে, কাজ শেষে আমরা আসলে সার্চ করলে বলতে পারবো যে আরো কোনো আহত নিহত বা অন্য কোনো সমস্যা আছে কিনা। কেবল মোল্লা বস্তি নয়, ফায়ার সার্ভিস জানায় আগুনের ঝুঁকিতে আছে রাজধানীর সব বস্তি। যেহেতু বস্তিগুলো সবই আমরা ঝুঁকির মধ্যেই রাখি এবং এটা ঝুঁকিপূর্ণ তালিকায় আছে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, নির্বাচনে কে অংশ নেবে তা নির্বাচন কমিশন ঠিক করবে। তিনি জানান, প্রত্যাশা অনুযায়ী সংস্কার দ্রুত হলে নির্বাচন হবে ডিসেম্বরের মধ্যেই। নয়তো সংস্কারের বেশি দরকার হলে নির্বাচন হতে আরও কয়েক মাস লাগতে পারে বলেও জানান তিনি। কথা বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। তার দাবি, গেল বছরের সমসাময়িক সময়ের সঙ্গে তুলনা করলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে। দুদকের অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছেন
আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আদেশ দেন। 2009 সালের 26 অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানার এ মামলাটি করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, টঙ্গীতে প্রস্তাবিত 80 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দিতে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে 20 কোটি 41 লাখ টাকা নেন মামুন। এ থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে 3 কোটি 78 লাখ টাকা খরচ করেন তারেক রহমান। আপিল শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের সাজা বাতিল করে আজ এ রায় দেন। আজকে অ্যাপেলেট ডিভিশনের ফুল কোর্ট প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। আর তারেক রহমান সাহেব যদিও এই মামলায় আপিল করতে পারেননি, তারেক রহমান সাহেবও এই রায়ের বেনিফিট পাবেন, অর্থাৎ আমরা বলতে পারি যে উনিও এই মামলায় নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। দর্শক, ট্রাইব্যুনালে আছেন সহকর্মী কাজী পাপ্পু, সেখানকার সবশেষ জানবো তার কাছ থেকে। পাপ্পু, তারেক রহমান এবং গিয়াসউদ্দিন মামুনের খালাসের রায় সহ সেখানকার আর সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। সিঙ্গাপুরের অর্থপাচারের অভিযোগে 2013 সালের 17 অক্টোবর মানি লন্ডারিং মামলায় তারেক রহমানকে কিন্তু প্রথমে খালাস দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু দুদক একটা আপিল করেন এবং রাষ্ট্রপক্ষের আপিলের শুনানিতে আপনার 2016 সালের 21 জুলাই বিচারিক আদালতে খালাসের বাতিল করে তারেক রহমানকে 7 বছরের একটা সাজা দেয় এবং 20 কোটি টাকার একটা জরিমানা দায়ের করে। এবং তারপরেই যখন এই যে প্রেক্ষাপট পাল্টে গেল, অর্থাৎ রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যাওয়ার পরেই বিভিন্ন মামলায় কিন্তু তারেক রহমান, খালেদা জিয়া সহ বিএনপি যত আইন মিথ্যা মামলা রয়েছে সেগুলো থেকে এক একের পর এক খালাস পেয়েছে। এবং আমরা জানতাম যে তারেক জিয়ার নামে গত 111 থেকে শুরু করে বিগত সরকারের আমলে প্রায় 84টি মামলা রয়েছে, যার আজকে তার আইনজীবী অনেকটা ক্লিয়ার করেছেন যে 83টির মতো মামলা তার এখন ক্লিয়ার হয়েছে, মাত্র 83টি মামলা থেকে তিনি খালাস পেয়ে গেছেন। আর একটি মামলা রয়েছে, তাও সেই মামলাটিও এরকমই একটি মানি লন্ডারিং মামলা এবং মানে সম্পদ গোপনের মামলা রয়েছে। সেই মামলাটি নিয়ে কথা বলছেন, সেটাও খুব দ্রুত নিষ্পত্তি হবেন সেটা বলেছেন। আরেকটা জিনিস, আজকে হাইকোর্টে একটা অ্যাডভোকেট শিশির মনির একটা জারি করেছে যে গত কয়েকদিন আগে যে প্রোটোকলের একটা হিসাব নিকাশ হয়েছে, যেখানে প্রোটোকলে প্রধান বিচারপতিকে অনেকটা নিচে নামে নেওয়া হয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রী প্রোটোকল যেরকম থাকবে, রাষ্ট্রপতির প্রোটোকল যেরকম থাকবে, তারপরে স্পিকার এবং তারপরে হলেন প্রধান বিচারপতি। কিন্তু এখানে তারা আপত্তি করেছেন যে আপনার যদি জীবনের নিরাপত্তা যখন সবার আগে প্রধান বিচারপতির উপরে আসে, তাহলে সেই প্রধান বিচারপতির প্রোটোকলটা কেন অন্যরকম থাকবে? তাকে সাধারণ প্রোটোকলের মতো রাখা হচ্ছে, যেটা একজন স্বরাষ্ট্র সচিব যে প্রোটোকলটা পাবে সেই প্রোটোকলটাই পাবে একজন প্রধান বিচারপতি, যেটা নিয়ে আপত্তি তুলেছেন। এবং এই কারণে যিনি স্বরাষ্ট্র সচিব রয়েছেন তাকে কিন্তু হাইকোর্টে তলব করেছে 18 মার্চ। এবং এই মুহূর্তে আমরা ট্রাইব্যুনাল রয়েছে, ট্রাইব্যুনালও একটি আবেদন শুনানি হচ্ছে, হয়তোবা আমরা পরবর্তীতে জানাতে পারবো যে কার আপিলের শুনানি হবে এবং কি আদেশ আসছে সেটা জানার জন্য। তো জেরিন, এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। পাপ্পু, আপনাকে ধন্যবাদ। তথ্য কমিশন পুনর্গঠন ও সংস্কার দাবি করেন তথ্য অধিকার ফোরাম ও টিআইবি। সকালে মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। আর রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের আওতায় আনার আহ্বান জানান সুশাসনের জন্য নাগরিক সুজন। বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকলে অতীত স্বৈরাচারের পুনরাবৃত্তি হতে পারে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তারাও কিন্তু এখন একটা নিরুৎসাহ একটা অবস্থায় আছেন। সো বেসিক্যালি ইনফরমেশন কমিশন যে স্থগিত হয়ে আছে, এটার কিন্তু ইম্প্যাক্ট কিন্তু অনেক দূর পর্যন্ত যাচ্ছে। যেমনভাবে দুর্নীতি কমিশন বা নির্বাচন কমিশন গঠিত হয়েছে, কেন তথ্য কমিশন গঠিত হলো না? বিদ্যমান আইন অনুযায়ী সেই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে। নির্মম হত্যাকাণ্ডের এক যুগ পেরিয়ে গেলেও এখনও তোকি হত্যার বিচার পায়নি পরিবার। পতিত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বাধাগ্রস্ত হয় এর বিচারিক কার্যক্রম। 5 অগাস্টের পর তদন্তকারী সংস্থা র্যাব 6 জনকে গ্রেফতার করলেও ধীর গতিতে চলছে বিচার কাজ। তবে তদন্ত কাজ চলমান রয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা। আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। 2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানবীর মোহাম্মদ ত্বকি। 2 দিন পর 8 মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকির লাশ উদ্ধার করে পুলিশ।
এরপর থেকে ত্বকী হত্যার বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেফতার দাবিতে কর্মসূচি পালিত হয়। নির্মম হত্যাকাণ্ডের পর নারায়ণগঞ্জ সহ সারা দেশ প্রতিবাদ মুখর হয়ে ওঠে। শামীম ওসমান তারা পরিকল্পিতভাবেই রফিউর রাব্বিকে ঘায়েল করার জন্য তার সন্তানকে হত্যার পরিকল্পনা করে। স্বৈরাচারী সরকার তার আমল ছিল 11.5 বছর এবং বর্তমান সরকারের 6 মাস পার হলো, কিন্তু আমরা সেই হত্যার বিচারটি এখনো পাচ্ছি না। শামীম ওসমান থেকে শুরু করে তার ছেলে, ভাতিজা এবং তার ক্যাডার যারা যারা যুক্ত রয়েছে সবাইকে আইনের আওতায় এনে অভিযোগপত্রটি দ্রুত আদালতে জমা দিয়ে বিচার কাজটি শুরু হোক। এই হত্যাকাণ্ডের কাজ ধীর গতিতে চলছে বলে জানিয়েছেন ত্বকী হত্যা মামলার আইনজীবী। এরপরেও আমরা দেখতেছি এটি অনেকটাই ঢিল, একেবারেই ঢিলা তালে চলছে। গত 2 তারিখ এই মামলার পরবর্তী তারিখ গিয়েছে, কিন্তু সেদিনও ওই আসামিরা যারা জামিনে আছে তারা হাজির, আর যারা হাজতে আছে তারা কাস্টডি দেখিয়ে তাদের হাজিরা দেখানো হয়েছে, কিন্তু কোনো অভিযোগপত্র দাখিল করা হয়নি। তবে 5ই আগস্টের পর 6 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা। 5ই আগস্টের পর থেকে 6 জনকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত কার্যক্রম চলমান আছে এবং এখান থেকে যে ফাইন্ডিংস সেটা নিয়ে আসলে অ্যাকচুয়ালি এখনো তদন্ত চলমান রয়েছে। ত্বকী হত্যার 12 বছর পেরিয়ে গেলেও দ্রুতই এর ন্যায় বিচার চান পরিবার সহ দেশের মানুষ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত ও আবরার ফাহাদ জামে মসজিদ সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া। সকালে উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে অবস্থিত আবরারের কবর জিয়ারত ও মসজিদ কাজের উদ্বোধন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান সহ জেলা পুলিশ সুপার ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা। দেশের বাইরে খবর। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের মসনদে বসে আমেরিকার বাক স্বাধীনতা পুনরুদ্ধার, বিভিন্ন দেশে শুল্ক আরোপ সহ অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে মরিয়া হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ঝাঁক বেঁধে বিভিন্ন দেশের কয়েক হাজার মানুষকে নিজ দেশে ফেরত পাঠিয়েছেন তিনি। অন্যান্য দেশের মতো বাংলাদেশের অবৈধ নাগরিকদেরও ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে কবে থেকে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে তা এখনও জানা যায়নি। বিস্তারিত ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অবৈধ নাগরিকদেরও ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক সূত্র মতে এ নিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস গত মাসে বাংলাদেশকে অবহিত করেছে। তবে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের সংখ্যা কত আর কবে থেকে তাদের ফেরত পাঠানো শুরু করবে তা জানায়নি হোয়াইট হাউস। বাংলাদেশ সম্মানজনকভাবে নাগরিকদের ফিরিয়ে আনতে চায় উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ চায় না হাতকড়া পরিয়ে বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানো হোক। যুক্তরাষ্ট্রের প্রশাসনও বাংলাদেশের ক্ষেত্রে তেমন কিছু করবে না বলে আশ্বাস দিয়েছে। যুক্তরাষ্ট্রের 3টি সরকারি দপ্তর অফিস অফ হোমল্যান্ড সিকিউরিটি, ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট অবৈধ অভিবাসীদের বিষয়টি তদারক করে থাকে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছি যখন আরো থাকছে। গাজা পুনর্গঠনে মিশরের $5,000 কোটি তহবিল গঠন প্রস্তাবে জাতিসংঘ ও আরব লীগের সমর্থন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রত্যাখ্যান। এবং টি-20-র পর এবার ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা মুশফিকের, চালিয়ে যাবেন টেস্ট ম্যাচ। বিরতির পর আবার আমন্ত্রণ মোহনের সংবাদের সঙ্গে আছে তাসমিয়া জেরিন। টেকনাফে 6টি মাছ ধরা ট্রলার সহ 56 বাংলাদেশি জেলেকে 16 ঘণ্টা পর ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌবাহিনী। বুধবার কক্সবাজারের টেকনাফের বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় তাদের ঘিরে ধরে নিয়ে যাওয়া হয়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান বলেন, 6টি ট্রলার সহ 56 জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়, পরে তাদেরকে ছেড়ে দেয় তারা।
কুষ্টিয়া সড়ক ও মহাসড়কে অবৈধ যানবাহনের দাপটে প্রতিনিয়তই ঘটছে সড়ক দুর্ঘটনা, ঝরছে প্রাণ। গেল এক মাসেই জেলার শিক্ষার্থী সহ 29 জন নিহত এবং আহত হয়েছেন শতাধিক। প্রশাসনের চোখের সামনেই চলছে এসব লাইসেন্সবিহীন অবৈধ যানবাহন। অবৈধ যানবাহনের বিরুদ্ধে শীঘ্রই নিয়মিত অভিযান চালাবে প্রশাসন। মিল্টন খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কুষ্টিয়া পৌরসভা এলাকায় এভাবেই দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা, নসিমন, করিমন ও ভটভটি। বিশেষ করে শহরের এনএস রোড, মজমপুর গেট, রেল গেট, থানা মোড়, কলেজ মোড় সহ হাসপাতাল মোড়ে চলছে এসব অবৈধ যান, যেগুলোর বেশিরভাগ চালকই অনভিজ্ঞ হওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, সড়কে ঝরছে নিরীহ প্রাণ। সারাক্ষণই শহরের ব্যস্ততম সড়কের দুই পাশের ফুটপাত দখল করে রাখে 3 চাকার এসব যান। তাতে ভোগান্তির মাত্রা দিন দিন বাড়ছে। চোখের সামনে এসব ঘটলেও যেন দেখার কেউ নেই। বহিরাগত গাড়িগুলো যাতে শহরের মধ্যে না ঢোকে, তাহলে শহরের মধ্যে না ঢুকলে যানজট এমনিতেই কমে যাবে। প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টের কারণে বিভিন্নভাবে মানুষের প্রাণহানি হচ্ছে। সড়কে চলাচলের আইন সম্পর্কে ধারণা না থাকায় এসব গাড়ির চালকেরা ইচ্ছামতো চলাফেরা করায় সৃষ্টি হয় যানজটেরও। সরকারি কোনো পদক্ষেপ নেয় তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলছেন, অবৈধ 3 চাকার যান চলাচল নিয়ন্ত্রণে তারা চেষ্টা করে যাচ্ছেন। আমরা প্রতিদিন অভিযান চলমান আছে, প্রতিদিনই গাড়ি আটক করা হচ্ছে। পৌরসভার তথ্য মতে 2200 লাইসেন্স ইস্যু করলেও শহরে প্রায় 10,000-এরও বেশি 3 চাকার গাড়ি চলছে। কুষ্টিয়া শহরে 2700টা অটো চলবে। এটা একটা জেলা আইন শৃঙ্খলা মিটিং থেকে আমাদের এখানে সিদ্ধান্ত দেওয়া আছে। অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে শীঘ্রই অভিযান শুরু করা হবে বলে জানান জেলা প্রশাসক। ইজি বাইকগুলি সহ অন্যান্য যে যানবাহন রয়েছে সেগুলিকে কিভাবে শৃঙ্খলার মধ্যে আনা যায়, এদেরকে আমরা একটা ওয়ার্কশপের মাধ্যমে তাদেরকে সচেতনতামূলক প্রশিক্ষণ দিয়েছি। শহরের ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে অবৈধ যানবাহনের লাইসেন্স সীমিত করার দাবি শহরবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। নদী শুকিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে পিরোজপুরের 2 লক্ষাধিক মানুষের। পানি সংকটেও পড়েছে পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কর্তৃপক্ষ। দিনে 2 বেলা 2 ঘন্টা পানি দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। নূর উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। পিরোজপুর 150 বছরের পুরাতন পৌরসভা হলেও জেলার মর্যাদা পায় 1987 সালে। 200 বছর আগেও পিরোজপুরের জনগণকে সুপেয় পানি সরবরাহের জন্য বিভিন্ন এলাকায় নির্ধারিত পুকুর ও নলকূপ ছিল। 1983 সালে সুপেয় পানির জন্য চালু হয়নি পানি শোধনাগার। জেসমিন বেগম 6 নং ওয়ার্ডের বাসিন্দা। আধা কিলোমিটার পায়ে হেঁটে এসে পানি না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে তাকে। গত কয়েক মাস ধরে পানির সমস্যা চরম আকারে ধারণ করায় এমন চিত্র এখন অধিকাংশ পরিবারের। 15 মিনিট 20 মিনিট 25 মিনিট হাঁটতে যাইয়ে একটু পানির জন্য মানুষের বাসায়, কিন্তু পানি পাওয়া যায় না। বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটতে এসে কলসি নিয়ে ফিরে যাওয়া লাগে। পানিতে অনেক কষ্ট হয়। 4-5 বছর ধরে আমরা পানি পাই না। আমরা একদিন পর একদিন পানি পাই, তাও হয়তো 15-20 মিনিট পাই। মানুষের বাড়িতে দেয়, একদিন পর একদিন একটু পানি দেয়, কেউ 2 কলস পায়, কেউ পায় না। পানি আনতে গেলে ফিরে আসি। আমরা পানি পাই না 4-5 বছর পর্যন্ত লাইনে পানির বিল দিই প্রত্যেক মাসে 412 টাকা করে। সময়ের সাথে সাথে বিশুদ্ধ পানির চাহিদা বাড়ায় চাহিদাকৃত পানি পরিশোধনে অক্ষম কর্তৃপক্ষ। আমাদের যতদূর পানি উৎপাদন আছে তা থেকে আমরা সবাইকে পানি দিতে পারতেছি না। আমাদের প্রতিদিন ঘন্টায় প্রায় 7 লক্ষ থেকে 8 লক্ষ গ্যালন পানির প্রয়োজন, আমরা উৎপাদন করতে পারতেছি 2 লক্ষগুলো। সমস্যার সমাধানে উদ্যোগের কথা জানিয়েছেন পৌর নির্বাহী কর্মকর্তা। বর্তমানে আমাদের মরিচালে একটা ফ্রান্স সরকারের সহায়তা একটা পানি প্ল্যান্টের প্রস্তাবনা আছে। সেটা বাস্তবায়নের প্রক্রিয়া আমরা আছি। সেটা বাস্তবায়ন হলে পানির সমস্যা লাঘব হবে বলে আমরা আশা ব্যক্ত করি। দ্রুতই পানি সমস্যার সমাধান দেখতে চান এলাকাবাসী। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আবারও দেশের বাইরের খবর।
গাজা পুনর্গঠনে 5 বছর মেয়াদী $5,300 কোটি তহবিল গঠনের সংগ্রহের পরিকল্পনা করছে মিশর, যদিও প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এদিকে জিম্মিদের দ্রুত মুক্তি না দিলে গাজায় নারকীয় পরিস্থিতি তৈরি হবে বলে হামাসকে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর মধ্যে গাজার ধ্বংসস্তূপ থেকে আরও 30 মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। গাজা পুনর্গঠনে 5 বছর মেয়াদী $5,300 কোটি তহবিল তৈরির প্রস্তাব করেছে মিশর। এতে সমর্থন জানিয়েছে আরব লীগ ও জাতিসংঘ। প্রথম ধাপে রাস্তা সহ সব অবকাঠামো পুনর্নির্মাণ এবং ফিলিস্তিনিরা যেন নিজ ভূমিতেই থাকতে পারেন সেই পরিস্থিতি তৈরি করা হবে। وعملت مصر بالتعاون مع دوله دولة فلسطين الشقيقة। দ্বিতীয় ধাপে 2030 সাল নাগাদ আরো 2 লাখ হাউজিং ইউনিট, বিমানবন্দর, বাণিজ্যিক এলাকা ও পার্ক তৈরি সহ মোট 30 লাখ মানুষের আবাসনের ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে, যদিও এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। To finance its terror machine, which is aimed directly at Israel. অবিলম্বে জিম্মিদের মুক্তি না দিলে গাজায় নারকীয় পরিস্থিতি তৈরি হবে বলে হামাসকে আবারও হুঁশিয়ারি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এমন হুঁশিয়ারি দেন। এদিকে গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে আরো 30 মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিহতের মোট সংখ্যা উন্নীত হল 48,450-এ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলা খবর ক্রিকেট। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেট রক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। 2006 সালে হারারিতে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয় মুশফিকের। রাজু আলাউদ্দিনের ডেস্ক রিপোর্ট। ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। 37 বছর বয়সী এই ক্রিকেটার বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া অবসরের ঘোষণায় মুশফিক বলেছেন, আমি আজ থেকে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ দলের জয়হীন বিদায়ের পর ভবিষ্যৎ নিয়ে আলোচনায় থাকা এই ক্রিকেটার এরপর লিখেছেন, গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। 2006 সালে প্রথম ওয়ানডে খেলা মুশফিক গেল 19 বছরে খেলেছেন 274টি ম্যাচ, 9টি সেঞ্চুরি ও 49টি 50-তে 36.42 গড়ে করেছেন মোট 7,795 রান, যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবালের পরে দ্বিতীয় সর্বোচ্চ। 2011 সাল থেকে 2014 সাল পর্যন্ত বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। গত কিছুদিন রানের মধ্যে ছিলেন না মুশফিক। গেল বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত 73 রানের পর পরের 6টি ইনিংসে 50 করতে পারেননি তিনি। সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2 ইনিংসে ব্যাট করে আউট হয়েছেন 0 ও 2 রানে। ওয়ানডে থেকে অবসর নেয়া মুশফিক এখন থেকে শুধু টেস্ট খেলবেন। 2022 সালে তিনি টি-20 ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। এদিকে মুশফিকের অবসরের ঘোষণার পর আবেগ ঘন হয়ে ফেসবুকে ভিডিও বার্তায় স্মৃতিচারণ করেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল। একই সঙ্গে মুশফিকের কাছ থেকে সাদা পোশাকে আরও বেশি কিছু চান তামিম। রাজু আলাউদ্দিন, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। ফুটবল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-এর প্রথম লেগে বেনফিকাকে 1-0 গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের 61 মিনিটে জয়সূচক গোলটি ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রাফিনহা। রাতে অন্য ম্যাচে লেভারকুসেনের বিপক্ষে অসাধারণ এক জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় বায়ার্নের পাওয়া 3-0 গোলের জয়ে জোড়া গোল করেছেন হ্যারি কেইন। অন্য গোলটি এসেছে জামাল মুসিয়ালার পায়ে থেকে। এছাড়া ফেনুর্ডকে 2-0 গোলে হারিয়ে শেষ আটের পথে অনেকটা এগিয়ে গেল ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। এদিকে হার্ভে এলিয়টের একমাত্র গোলে পিএসজিকে হারিয়েছে লিভারপুল। শেষ করব মোহনা সংবাদ, যে আবার আগে শিরোনামগুলো আরও একবার। দমকলের 5 ইউনিটের আধা ঘন্টার চেষ্টায় ভাসান থেকে বিআরপি বস্তির আগুন নিয়ন্ত্রণে। গাবতলীর মোল্লা বস্তিতে ভস্মীভূত কয়েকশো ঘর দোকানপাট। দুদকের অর্থ পাচার মামলায় তারেক রহমান ও গিয়াসউদ্দিন মামুন খালাস, প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চের আদেশ।
ত্বকী হত্যার এক যুগেও শেষ হয়নি বিচার কাজ, পতিত সরকারের বাধা দানের অভিযোগ পরিবারের। তদন্ত চলমান রয়েছে বলছে র্যাব। এবং এবার বাংলাদেশের অবৈধ নাগরিকদেরও ফেরত পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের, জানানো হয়নি প্রক্রিয়া ও সময়সূচি। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।